চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৭ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, শুক্রবার ভোর 6:30টার দিকে বিএসএফ এর টিলাসন ক্যাম্পের সদস্যরা ৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে বিজিবির চারালডাঙ্গা বিওপির একটি টহল দল তাদের বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান নিয়েছে। তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রকুন। রকুন, সীমান্তের পরিস্থিতি এখন কেমন বিরাজ করছে একটু জানাবেন আমাদের। আর বিজিবি কি বিএসএফ এর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পেরেছি কিনা জানাবেন। এবং সেই সাথে আরেকটি প্রশ্ন হলো, যাদেরকে পুশিনের চেষ্টা করা হয়েছে এদের পরিচয় আসলে কি এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? আমি যদি শেষের প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চেষ্টা করি। গোমস্তাপুর উপজেলার চারানডাঙ্গা এই সীমান্তে যে জায়গা দিয়ে পুশিন হয়েছিল সেই জায়গাটি মূলত কাঁটাতার বেড়াহীন, এবং তারা প্রতিবারই আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে যে কটা সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে সবগুলো সীমান্তে চেষ্টা করা হয়েছে, সবগুলো সীমান্তই কিন্তু জঙ্গল বেষ্টিত এলাকা এবং কাঁটাতার মুক্ত, যার কারণে বা অথবা নদী বিধৌত, যার কারণে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে একটু সুবিধা হয় যে এই সব এলাকাগুলো তারা এই কারণে বেছে নেয়। তবে বিজিবির কড়া একটা পাহারা রয়েছে এবং সীমান্তে তাদের নজরদারি থাকার কারণে কিন্তু বারবারই তারা হোঁচট খাচ্ছে। এবারও কিন্তু ভোর 6টা থেকে 6:30টার দিকে তারা ৭ জনকে পুশিনের চেষ্টা করে। তবে শূন্য রেখায় যখনই তাদের দেখা মাত্রই বিজিবির পক্ষ থেকে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং সেখানে প্রটেস্ট করা হয়, যার কারণে কিন্তু তাদেরকে আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ৭ জন তারা সবাই যুবক শ্রেণী এবং তাদের বয়স 15 থেকে 30 বছরের মধ্যে, এবং তাদের ভাষা আমরা যদিও জানতে পারিনি বা তাদের ঠিকানা, তবে যতটুকু জানা গেছে তারা ভারতীয় নাগরিক, এমনটি আমাকে জানিয়েছে স্থানীয় লোকজন। আরেকটি বিষয় হচ্ছে যে সীমান্তে যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু এখনো বহাল রয়েছে এবং বিজিবির টহল আবারও বাড়ানো হয়েছে, বিশেষ করে যে এলাকাটি কাঁটাতার মুক্ত সেখানে আবার বাড়ানো হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। আমাকে রোকনপুর কোম্পানির কমান্ডারের অধীন জানিয়েছেন যে তারা এই ভারতের বিএসএফ এর কাছে এই ব্যাপারে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং তাদের কাছে জানতে চাইলে তারা কিন্তু অস্বীকার করেছে, অর্থাৎ বিএসএফ এর পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছে। এবং অধিনায়কের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে বিজেপি যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে তারা তা সাড়া দেয়নি। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ লাবণ্য। রকুন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি নিশ্চয়ই এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হবে এবং নিশ্চয়ই তারা একটি সমাধানের পথে খুব দ্রুতই পৌঁছাবে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৮ জনকে ভারতীয় সীমান্তরক্ষীদের বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটে জয়পুর সীমান্তের মাথাভাঙা নদী দিয়ে ৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহল দল ঘটনাটি টের পেয়ে দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তারা নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের কোনো কোনো এলাকায় এর বিরূপ প্রভাব পড়েছে। ওইসব এলাকায় বাসাবাড়ির রান্না থেকে শুরু করে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ও সিএনজি চালিত যানবাহনের চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। যদিও কোনো কোনো এলাকায় প্রশাসন ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গ্যাসের চাপ কমে যাওয়ায় রূপগঞ্জে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শিল্প কারখানার মালিক, সিএনজি চালিত যানবাহনের চালক ও এলাকার লোকজন।
ঢাকা সিলেট মহাসড়কে রূপগঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ফিলিং স্টেশনের মধ্যে 4টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের ব্যবস্থা থাকলেও গ্যাস সংকটে দীর্ঘ সারি দেখা গেছে। যেসব যানবাহনে গ্যাস আছে তারা দ্বিগুণ থেকে 3 গুণ ভাড়া আদায় করছেন, এতে ক্ষোভ জানান যাত্রীরা। সব পামের একই অবস্থা, তারপরে মদনপুর পাম আছে একই অবস্থা। বিগত এক সপ্তাহ ধরে আমরা 20 টাকা 30 টাকার গ্যাস পাই। আমরা গ্যাস চাই, ঠিক মতো গ্যাস চাই, গ্যাস থাকলে চলতে পারবো। যাত্রীরা হয়রানি হয়, গ্যাস পাই না, চলার খুব সমস্যা, সংসার চলে না। এদিকে ফিলিং স্টেশনের সমস্যা সমাধানের দাবিতে আগামী 30শে জুলাই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। মেইন লাইনে গ্যাস কম থাকার কারণে দেখা গেছে মেশিন চলতেছে, গাড়ির প্রেসার কম উঠতেছে, গাড়িতে গ্যাস কম ঢুকতেছে। নেত্রকোনায় বন্ধ রয়েছে তিতাস গ্যাসের গ্যাস সরবরাহ। এতে জেলার প্রায় 5,600 আবাসিক গ্যাসের গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। শুধু আবাসিক গ্রাহকই নন, গ্যাস সংকটের প্রভাব পড়েছে রেস্তোরাঁ, বেকারি ও সিএনজি ফিলিং স্টেশনেও। সেই গ্যাস যদি না থাকে তাহলে আমাদের সারাদিন না খাইয়ে থাকতে হয়। করি বিভিন্ন খাবার নিয়ে কাজ করি, তো একটা খাবারের অর্ডার হলো, দেখা গেল ওই লাকড়ির চুলা দিয়ে রান্না করতে হয়। বাসায় বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে রান্না বাড়া শেষ করে আসতে হয়, কিন্তু এই সময়টার মধ্যে আমাদের সকাল থেকে কোনো গ্যাসই থাকে না। জ্বালানি তেলের সংকটের গুজবে বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁয়ের বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়ে মোটরসাইকেল আরোহীদের ভিড়। বৃষ্টি উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেছেন অনেকেই। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোথাও নেই দীর্ঘ লাইন, নেই অতিরিক্ত ভিড়। স্বাভাবিকভাবেই চলছে জ্বালানি তেল বিক্রি, আর কোনো ভোগান্তি ছাড়াই তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক, তাই সংকটের কোনো শঙ্কা নেই। গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সংগ্রহের অনুরোধ তাদের। তেল নিচ্ছি, কোনো তেলের সংকট নেই, তেলের কোনো সমস্যা দেখতেছি না। আমি ধোয়া পাম্পে আসলাম, কোনো সিরিয়াল নাই, তেল পান নিলাম। আল ইমরান, ৭১। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হওয়ার প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। জেলার ৩৩টি সিএনজি ফিলিং স্টেশনের প্রায় সবকটি বন্ধ হয়ে গেছে। পাম্পের কর্মীরা বলছেন গ্যাসের কোনো চাপ নেই। গ্যাসের জন্য এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন পরিবহন চালকরা। প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ লাইন। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল দুদিন ধরে নারায়ণগঞ্জের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস না পাওয়ার অভিযোগ করছেন যানবাহনের শ্রমিকরা। জেলার বিভিন্ন এলাকার কমপক্ষে ৩৩টি ফিলিং স্টেশন এখন বন্ধ। গ্যাসের জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটেও গ্যাস পাওয়া যাচ্ছে না, যে কারণে বন্ধ হয়ে গেছে গ্যাস চালিত বহু পরিবহন। 10 মিনিটে যেখানে গ্যাস নিতাম এখন 2 ঘন্টা 3 ঘন্টা বসে চালাই গ্যাসের জন্য। 2 ঘন্টা ধরে সিরিয়াল দাঁড়িয়ে রয়েছি, তাও সিরিয়াল গ্যাস নাই, অনেক কষ্ট তো কিছু করার লাগবে। গাড়ি চালাতে পারি না, 3 ঘন্টা পর সিরিয়াল পাই। 250 টাকার গ্যাসের জায়গায় ঢুকে 100 টাকা, 120 টাকা। রাত্রে 4:20 গ্যাস পাইছি, তাও আবার ঢুকছে 600 টাকার গ্যাস, আমার গ্যাস লাগে 1000 টাকার। এরকম যদি সিরিয়াল থাকে তাহলে তো আমাদের গাড়ি চালানোর সমস্যা। সিএনজি স্টেশন কর্মীরা জানান পাইপলাইনে গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় যানবাহনে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বলতে পারেন না কেউ। কন্টিনিউ গ্যাস থাকলে এই ভিড় থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। এ বিষয়ে সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা বলছেন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ না হওয়ায় এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে পরিবহন খাতে সংকট আরও বাড়বে। আমি ব্যবসায়িক হিসাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, কারণ ওই যে 4 ঘন্টা যে চললো মেশিনটা, আমার মেশিনের পার্টস এবং আমার অন্যান্য সব ক্ষয় হয়ে যাইতেছে, কিন্তু আমার ফিডব্যাক আসতেছে না। এত পরিমাণ ইনভেস্টমেন্টের একটা খাত এবং এত হিউজ পরিমাণ কর্মচারী এখানে জব করতেছে, এই সকল কিছুর দিকে তাকিয়ে যেন আমাদের এই সংকটগুলিকে দ্রুত কাটিয়ে দেওয়ার জন্য আমাদের দাবি দাওয়াগুলি মেনে নেয় এবং আমরা যেন এই সংকট থেকে উত্তরণ হতে পারি। গ্যাস সংকটের প্রভাব শুধু পরিবহন খাতেই নয়, পড়েছে শিল্প কারখানাগুলোতেও। দীর্ঘ সময় গ্যাসের সরবরাহ ও চাপ কম থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কারখানা মালিকরা। মনিরা কাজরি, ৭১।
দর্শক, যেমনটি বলছিলাম, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জে। সেখানকার বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আপনাদেরকে। যুক্ত হবেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, ফিলিং স্টেশনগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন? গ্রাহকরা তাদের ভোগান্তির কথা কি বলছে, এই বিষয়ে একটু জানবো, এবং স্টেশন কর্তৃপক্ষ আসলে কি বলছে? এই ভোগান্তি আসলে কতদিন নাগাদ থাকতে পারে? কোন দিন কোনো সমাধানের পথ রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। লাবণী, সমাধানের পথটা একটু জটিল মনে হচ্ছে। কারণটা হচ্ছে এই ঘটনাটা হচ্ছে জাতীয় গ্রিডের একটা সমস্যা হচ্ছে, এবং সেটা হচ্ছে চট্টগ্রামের মহেশখালীতে, যার প্রভাব পড়ছে এই নারায়ণগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা সহ অনেকগুলো জেলাতে, এবং যার ফলশ্রুতিতে নারায়ণগঞ্জের অনেকগুলো পাম্পই প্রায় বন্ধ। এর মধ্যে কিছু কিছু পাম্পে গ্যাস দেওয়া হচ্ছে, যেখানে বাইরের থেকে ঢাকার বিভিন্ন অঞ্চল, যাত্রাবাড়ি, সায়দাবাদ, বিভিন্ন জায়গা থেকেও ওইসব এলাকায় গ্যাস না থাকার কারণে এখানে নারায়ণগঞ্জের কয়েকটা পাম্প আছে মাত্র খোলা। এখানে গ্যাস নেওয়ার জন্য তারা আসছে। বিশেষ করে আজকে শুক্রবার গাড়ির চাপ একটু বেশি, ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকে বের হবেন। পাশাপাশি যারা সিএনজি চালায়, উবার গাড়ি চালক, তারাও বলছেন যে তাদের জন্য একটা বড় একটা মহাবিপদের মতো একটা তারা পড়েছেন, কারণ তাদের খেটে খাওয়া মানুষ, তাদের একটা সমস্যা। আর আমরা তিতাস কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে এটা যেহেতু একটা বড় ধরনের ইস্যু হচ্ছে, এটা শেষ হতে এবং বিশেষজ্ঞ দল আসতে হয়তো আর একটু সময় লাগবে। সেক্ষেত্রে কালকে যখন গার্মেন্টস খুলবে, আসলে সেই জায়গাটা কি পর্যায়ে পৌঁছে লাবণী, সেটা এখনই শঙ্কার বিষয়। আমাদের গার্মেন্টস বিকেএমই থেকে আমাদেরকে জানিয়েছে তাদের যদি গ্যাস সংকট এরকম থাকে, আগেই তাদের প্রোডাকশন কম ছিল, এখন তো প্রোডাকশন আরো কমে যাবে, তাতে তারা শঙ্কায় পড়বে। আমরা একটু কথা বলবো একজন গ্যাস নিবে। আপনি কখন আসছেন গ্যাস নিতে, কোথা থেকে আসছেন এবং কি সমস্যা? আমি নারায়ণগঞ্জ দিয়ে আসছি, তবে লাইন দীর্ঘ সময় লাগে আর কি গ্যাস নিতে, অনেক টাইম, প্রায় 3 ঘন্টা হাতে রেখে আসতে হয় আমগো। এক জায়গায় যদি কোনো জায়গায় যাইতে হয় 3 ঘন্টা হাতে রেখে আমগো আসতে হয়, কারণ বলা যায় না তো, কোন সময় পাওয়া যায় গ্যাস, কোন সময় লাইনে গ্যাস থাকে না, আবার প্রেসার কম পাওয়া যায়, এই জন্য আর কি সমস্যাটা একটু বেশি দেখা দিচ্ছে। লাবণী, আমরা চেষ্টা করি আরো কয়েকজনের সাথে কথা বলতে, তবে যে বিষয়টা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে কয়েকজন সিএনজি যারা গ্রহীতা আছে, গ্রাহক গ্যাস নিতে আসছে, সিএনজি চালক, তারা আমাদেরকে বেশ সমস্যার কথা বলেছেন। বিশেষ করে যে তারা তো দৈনিক ভিত্তিতে গাড়ি চালায়, আসলে তাদের যে গাড়ি চালানোর এই অবস্থাটা যদি চলতে থাকে, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে তাদের দৈনিক যে মালিককে সংসার চালানো এবং মালিককে জমা দেওয়া সামগ্রিকভাবে একটা জটিল অবস্থায় আছে। এই ছিল নারায়ণগঞ্জ থেকে কানিজ আমার কাছে। হাবিবুর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব এবং নারায়ণগঞ্জের তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাবো। গ্যাস সংকটে টানা 1.5 বছর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না 1000 শ্রমিক। কর্মকর্তারা জানিয়েছেন প্রতি মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে, যে কারণে বেশি টাকায় সার আমদানি করতে হচ্ছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। আশুগঞ্জ সার কারখানা থেকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ 10 জেলায় সার সরবরাহ করা হতো। সেই কারখানাটি চালু অবস্থায় 2025 সালের 1 মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান তাদের চাকরি থাকলেও বেতন পাচ্ছেন না, যে কারণে পরিবার পরিজন নিয়ে তারা দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। আজকে এই কারখানা বন্ধ থাকার কারণে একদিকে হাজার হাজার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা হুমকির সম্মুখীন হচ্ছে। আমাদের একমাত্র কাঁচামাল ন্যাচারাল গ্যাস, যাহা ব্রাহ্মণবাড়িয়াতে উৎপাদন, কিন্তু সেই গ্যাস সংযোগ আমাদেরকে না দেওয়ার কারণে দীর্ঘদিন পর এই কারখানাকে জরাজীর্ণ পরিস্থিতি দাঁড় করিয়েছে। শ্রমিক নেতারা জানান গ্যাস রেশনিং এর অজুহাতে বেশিরভাগ সময় কারখানার উৎপাদন বন্ধ রাখা হতো। এটি আসলে কোনো যৌক্তিক কারণ নয়, কারখানা বন্ধ রাখার পেছনে অন্য কারণ থাকতে পারে। এখন কারখানা বন্ধ থাকায় একদিকে যেমন বহু কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নষ্ট হচ্ছে কারখানার দামি যন্ত্রপাতি। এখানে হাই স্পিড রোটেটিং যন্ত্রপাতি আছে,
ওইগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, কার্যক্ষমতা হারাতে থাকে, যার ফলে এই কারখানা এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। মাসে 135 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হবার কথা জানিয়ে দ্রুত কারখানাটি খুলে দেওয়ার দাবি উপমহাব্যবস্থাপকের। আশেপাশে সোশ্য ইকোনমিক যেটা আর্থ সামাজিক উন্নয়নের যেটা, এটা আমরা দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং কৃষকেরা এই আশুগঞ্জ প্রিল এরিয়ার খুব ডিমান্ড, যেটা ইম্পোর্ট সারের সাথে মিলবে না। এটা অনেক রাত দিন পার্থক্য। ইম্পোর্টের সার সেগুলা কোয়ালিটি দিক দিয়ে অনেক হয়, তারপরও ঠেকার কাজ চালানোর জন্য ইম্পোর্ট সার করতে হয় সরকারের। 1981 সালে প্রতিষ্ঠার পর 1983 সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় আশুগঞ্জ ইউরিয়া সার কারখানা। এর দৈনিক উৎপাদনের ক্ষমতা ছিল 1650 মেট্রিক টন। বনশ্রী হালদার, 71। নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি, আগের শুল্কই পুনর্স্থাপন করা হয়েছে। দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আগে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল তা আইনি বাধ্যবাধকতার কারণে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এরপর নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, পুনর্স্থাপন। এদিকে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। এর আগে যেটা শুল্ক ধার্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটির তাদের আইন অনুসারে এটি 150 দিনের মাথায় উত্তীর্ণ হয়ে যায়। তো সেই 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। সো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট। তেলের দাম বাড়লে সেই তেল তো আর রাতারাতি আসে না। গত কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। খুলনার আলোচিত রূপসা ট্রাফিক মোড় থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 13 বছরেও এই কাজ শেষ না হওয়া নিয়ে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এই নির্দেশ দেন তিনি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান শফিকুল আলম মনা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, প্রকল্প পরিচালক আরমান হোসেন ও তার সহযোগীদের শাস্তি পেতে হবে। কনক রহমানের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। প্রধানমন্ত্রীর নির্দেশে খুলনার আলোচিত রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্প দেখতে আসেন মন্ত্রিপরিষদের সচিব নসিমুল গনি, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরী। গত 4 জুলাই সারাদিন তদন্ত কমিটি গোটা প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণ ও স্থানীয় মানুষের দীর্ঘ 13 বছরের সীমাহীন দুর্ভোগের কথা শোনেন। নানান অনিয়মে বিরক্ত হয়ে তদন্ত কমিটির প্রধান নসিমুল গনি এক পর্যায়ে প্রকল্প পরিচালককে ভৎসনা করেন। বেকুব মনে হয় আমাকে দেখে তোমার, এখান থেকে পানি বেরোনোর রাস্তা তৈরি করো, সামনে দিয়ে রাখছো পা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছে, তদন্ত কমিটি খুলনা থেকে ফেরার 17 দিন পর গত 22 জুলাই একনেকের সভায় প্রধানমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামীপন্থী ঠিকাদারি প্রতিষ্ঠান মিসেস মাহবুব ব্রাদার্সের লোকজন পালিয়ে যাওয়ার পর প্রকল্প পরিচালক আরমান হোসেনের আগ্রহে প্রকল্পের 80% টাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা বলা হয়। প্রতিবেদন পেয়ে প্রধানমন্ত্রী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জন্মের পর থেকেই দেখতেছি এই রাস্তার অবস্থা খারাপ। এই রাস্তার কারণে আমাদের 2 জনের প্রাণও গেছে। এই রাস্তার অর্থ এই আরমান লোপাট করেছে, যার কারণে আজকে এই রাস্তাটি দুর্ভোগে পরিণত হয়েছে। আমরা চাই পুনরায় এই কাজ চালু হোক, এই প্রকল্প চালু হোক, কিন্তু এই প্রকল্প অফিসারের দিয়ে নয়, সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সেটা কি ধরনের দণ্ড, কি ধরনের ব্যবস্থা সরকার নির্দেশ দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা ম্যাজিস্ট্রেট থেকে বলবে, সেই ব্যবস্থা আমরা নেব। এর আগে গত বছরের 10 ও 11 অক্টোবর এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি বিষয় খতিয়ে দেখতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধানে নির্মাণ কাজে ভয়াবহ অনিয়ম, গাফিলতি, দায়িত্বজ্ঞানহীনতার চিত্র ধরা পড়ে। এখানেও দায়ী করা হয় প্রকল্প কর্মকর্তা আরমান হোসেনকে। যেই কাজই করুন না কেন, প্রকৌশলীদের দায়িত্ব হলো কাজটি সঠিকভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বুঝে নেওয়া। এখানে যদি কাজে কোনো অনিয়ম পাওয়া যায়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রকৌশলীগণ তাদের দায় এড়াতে পারেন। সড়ক নির্মাণ নিয়ে যারা অনিয়ম করেছে তাদের শাস্তি এবং নতুন করে অর্থ ছাড়ের মাধ্যমে আবার কাজ শুরু হবে বলে আশা করছেন এই অঞ্চলের মানুষ। কনক রহমান, ৭১, খুলনা। টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে বিলীন হয়েছে ২৫০ ঘরবাড়ি, ৩০ মিটার নদী রক্ষা বাঁধ সহ বিস্তীর্ণ ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে ৫টি উপজেলার ১৫,০০০ পরিবার। আর ৩১টি ইউনিয়ন বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে দেখুন প্রতিবেদন। প্রতিদিনই ভাঙছে যমুনা নদী, ভাঙছে হাজারো মানুষের স্বপ্ন। নদীর এই ভাঙা গড়ার খেলায় দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। গত এক সপ্তাহে সিরাজগঞ্জে অন্তত 10টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে। নদীতে বিলীন হয়েছে ২৫০ ঘরবাড়ি। এখন ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিভিন্ন হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও ঘরবাড়ি। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে 5 উপজেলার কমপক্ষে ১৫,০০০ পরিবার। আর এক মাসে চরগিরিশ ফ্ল্যাট সেন্টার বাজার থেকে ভেটুয়া এলাকা পর্যন্ত শতাধিক বসতঘর নদীতে বিলীন হয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। গরু, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি নিয়ে খুব স্কুল, প্রাইমারি স্কুল কালকে ধসা পড়ে গেছে। চলাফেরার কষ্ট, ছোট মানুষ, বুড়া মানুষ, গরু বাছুর, এ নিয়ে অনেক সমস্যা। 15 দিন হলো এরকম পানি নৌকা টোকা দিয়ে পার হই। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী মানুষদের মাঝে নিয়মিত ত্রাণ সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। 300 প্যাকেট শুকনো খাবার, 90 মেট্রিক টন চাল, নগদ অর্থ সহ আমাদের যে পর্যাপ্ত বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে এগুলো আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি। নদী ভাঙন কবলিত যে স্থানগুলো, এগুলো আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সহায়তা, এগুলোর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী 10 দিনের মধ্যে বন্যা হওয়ার সম্ভাবনা নাই। পানি বৃদ্ধি পাবে হয়তো ডেঞ্জারের 1 মিটার কিংবা ডেঞ্জারের কাছাকাছি যাবে। আর পরবর্তীতে সাধারণত লং টার্ম বন্যার পূর্বাভাস আমরা এখনো পাইনি ভাবে। এবারের বন্যায় সিরাজগঞ্জের 5টি উপজেলার 31টি ইউনিয়ন নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। শান্তা ইসলাম, ৭১। যমুনার ভাঙনে দিশেহারা সিরাজগঞ্জের 5টি উপজেলার মানুষ। বিলীন হয়েছে অসংখ্য বাড়িঘর, ফসলি জমি সহ 30 মিটার নদী রক্ষা বাঁধ। পানিবন্দী হয়ে আছে 15,০০০ পরিবার। বন্যার ঝুঁকিতেও রয়েছে 31টি ইউনিয়ন। দর্শক, ভাঙনের আরও খবর আপনাদেরকে জানাবো। যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, ভাঙনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, এবং কোন কোন এলাকায় আসলে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে জানবো, এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। লাবণী, গত এক সপ্তাহ ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। ফলে যে যমুনা সিরাজগঞ্জ সদর সহ 5টি উপজেলায় কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 24 ঘন্টায় যদি বলি 5 সেন্টিমিটার পানি কিন্তু কমেছে। ফলে এই নিয়ে কিন্তু 58 সেন্টিমিটার পানি যমুনা নদীর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা সড়কা বাঁধ হাট পয়েন্টে। এই নদীর পানি এই অবস্থায় ছিল না, গত 7 দিনে কিন্তু এখানে এই অবস্থায়
পাচ্ছিল, কিন্তু পানি বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু পানি দিন দিন বাড়ছে এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষরা কিন্তু চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং 31টা ইউনিয়নকে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসাবে চিহ্নিত করেছে প্রশাসনের পক্ষ থেকে। একই সঙ্গে 83টা ইউনিয়নে কিন্তু বিশেষ মেডিকেল টিমের ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে নদী ভাঙনের পর্যবেক্ষণের জন্য। গত এক মাসে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলা প্রায় 250 ঘরবাড়ি বিলীন হয়েছে। এরা কিন্তু নদী তীরবর্তী স্থানে আশ্রয় নিয়েছে, নদী রক্ষা বাঁধ, নদী তীর রক্ষা বাঁধ অঞ্চলে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। তারা কিন্তু বাঁধের উপর আস্থা রাখতে পারছে না, কারণ বিগত সময়ে যে এই ভাঙন রোধে যে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ, এটা কিন্তু বিগত সরকার করতে পারেনি। এতে কিন্তু স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তারা চাচ্ছেন যে এই নদীর বারবার ভাঙন ঠেকানোর জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণ হলে এই অঞ্চলের মানুষগুলোর কিন্তু দীর্ঘদিনের দুঃখ দুর্দশা দূর হবে বলে তারা জানিয়েছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না। তারা বলছেন যে আমরা ত্রাণ চাই না, আমরা মাথা গোঁজার যে ঠাঁই, সেই ঠাঁইটা যেন স্থায়ী হয়, এমনটাই কিন্তু তারা বলছেন। এই ছিল সিরাজগঞ্জের নদী ভাঙন কবলিত স্থান থেকে সর্বশেষ। লাবণী। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে যমুনার ভাঙনে সিরাজগঞ্জের 5টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় বাঁধ ভেঙে কয়েকটি গ্রামে পানি ঢুকতে শুরু করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা। বৃহস্পতিবার ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকতে শুরু করে লোকালয়ে। এতে সল্লা, হাতিয়া, নরদহি, আনালিয়াবাড়ি, ভাবলা, দেওপুর সহ আশপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসী বলছেন নদীর পানি দ্রুত বৃদ্ধি এবং অব্যাহত ভাঙনের কারণে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকিতে পড়েছে। পাশাপাশি এলাকার অসংখ্য মাছের ঘের ও পুকুরও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় নদীতে বালখেট চলাচল বন্ধ করা সহ নদী ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। মূল বাঁধটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতেছি। আমাদের এখনো কাজ চলে, যেখানে যেখানে এই অতিবৃষ্টির কারণে রেইনকাট হয়েছে, গোক্স হয়েছে, ওইসব জায়গায় আমরা মাটি দিয়ে আমরা ওগুলা মেরামত করতেছি। আমাদের ওই কাজ চলমান। আর এটা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমাদের জেলা প্রশাসক মহোদয় সমন্বয় করে এখানে রাস্তাটা পুনর্নির্মাণ বা কি করা যায়, হয়তো পানি একটু নামার পরে কাজটা করাই বেটার হবে। আমি অলরেডি নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সাথে কথা বলেছি। উনি আশ্বস্ত করেছেন যে উনি প্রকল্পটা আগে একটু ভিজিট করবেন, দেখবেন, বাস্তবতার প্রেক্ষিতে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করবেন। কারণ একটা প্রকল্প মানে কিন্তু অনেক টাকার কাজ। তো সেক্ষেত্রে আমরা জেলার যারা কর্মকর্তা রয়েছেন সকলে মিলে হয়তোবা একটা মিটিং করে স্থায়ী সমাধানের জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ কাঁচকোলে এলাকার ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। প্রায় 60 মিটার ব্লক পিচিং নদীতে মিশে যাওয়ায় ভাঙন আতঙ্ক বেড়েছে। চলতি মৌসুমে বাঁধটির অন্তত 150 থেকে 160 মিটার এলাকায় দেখা দিয়েছে ধস। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের চিলমারী রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল এলাকায় ব্রহ্মপুত্রের নদের ডান তীর রক্ষা বাঁধ নির্মাণের মাত্র 2 বছর পর 2018 সাল থেকে ধস দেখা দেয়। প্রতিবারই জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ চলতি মাসের 1 তারিখে কাঁচকল এলাকার 3টি পয়েন্টে 100 মিটার ব্লক পিচিং ধসে যায়। তখন জিও ব্যাগ ফেলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হলেও 15 দিনের মাথায় একই এলাকায় আবারও ধস দেখা দেয়। উত্তর ওয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কাঁচকল বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকা এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে যখন ভাঙন হয় বা কিছু একটু দাবি যায়, তখন সামান্য 2-4 হাজার বস্তা দিয়ে জিও ব্যাগ দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু এটা স্থায়ী কোনো হচ্ছে না। এবং একখানে যখন নিয়ন্ত্রণ করে আবার আরেকখানে ভাঙে। এই বেড়ি বাঁধ দ্রুত ভাঙিয়ে যায়। আমাদের 200-250 পরিবার এখানে থাকার মতো জায়গা কোনোখানে নাই। অনেক হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে যাবে, মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাবে, তাতে আমরা আরো অনেক ক্ষতিগ্রস্ত হব। এই যে ভাঙচুর হইতেছে, 1 বছরে মনে করো 6 বার করে বাড়ি ভাঙচুর করা লাগে, আবার বাড়ি নতুন করে করা লাগে। আমাদের গরিব মানুষের জন্য
অক্ষমতা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, চলতি মাসের শুরুতে 3টি স্থানে প্রায় 100 মিটার এবং বৃহস্পতিবার আরও প্রায় 60 মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে 400 জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। মেরামতের কাজ চলছে, আমাদের আগামী 4-5 দিনের মধ্যে এই কাজটি শেষ হবে, তখন সম্পূর্ণভাবে এটি নিরাপদ হবে। আমাদের অবজারভেশন রয়েছে, আরও যদি কোথাও এরকম ভাঙন প্রবণ দেখা যায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। 2016 সালে 448 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের আওতায় এই বাঁধ নির্মাণ করা হয়। হাসান আহমেদ, 71। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ র্যাগিংয়ের শিকার হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ফার্মেসি বিভাগের নবীন এক শিক্ষার্থী। বর্তমানে রাজশাহী মেডিকেলে তার চিকিৎসা চলছে। এদিকে অভিযোগের পর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মুস্তাফিজুর রহমান ও রাশেদুল হক রুশোর তথ্য ছবিতে প্রতিবেদন। র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। পরিবারের সদস্যরাও আছেন দুশ্চিন্তায়। তুহিন জানান, গত 21 জুলাই দুপুরে পৌর এলাকার বাংলা ক্লিনিক এলাকার একটি মেসে 17 ব্যাচের ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাকে র্যাগিংয়ের নামে মানসিক অত্যাচার করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় পাবনা সদর হাসপাতালে। পরে তাকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেলে। পরিচয় পর্ব ঠিকভাবে দিচ্ছিলাম, একটু ভুলের জন্য খুব হেনস্থা করা শুরু করলো। এরপরে প্রত্যেকটা বিষয়ে মারাত্মকভাবে হেনস্থা করলো। যে প্রশ্নই করছে সঠিক উত্তর দেওয়ার পরেও মনে হচ্ছিল সঠিক উত্তর দিচ্ছি, তারপরে ওনারা ভুল ধরতেছিল এবং খুব অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অনেক ফাইসা কথা, বাজে কথা বলতেছিল। একটু প্রতিবাদ তো করা দূরে থাক, যদি একটু কথা বলছিলাম বলতেছিল তর্ক করিস কেন। র্যাগিংয়ের একেবারে শেষ সীমা পর্যন্ত নিয়ে গেছিল। ঘটনার পরপরই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার। আর ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা গোপনে এটা জেনেছি, এখন এই বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে এই বিষয়ে আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে আইনানুগ ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সংশ্লিষ্ট একটা তদন্ত কমিটি করে দিয়েছেন এবং দ্রুত সময়ের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক যে শাস্তির ব্যবস্থা করা দরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটা ব্যবস্থা করবে। এই ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অনেকে এমন ঘটনার পুনরাবৃত্তির আতঙ্কে আছেন। বিভিন্ন সময় আমরা দেখি যে জুনিয়ররা অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, কিন্তু এখানে এসে এই কালচার বা আচরণ শেখানোর নাম করে তাদের বিভিন্নভাবে রুমে ডেকে হয়রানি করা হয়। তো নবীন শিক্ষার্থীদেরকে যদি র্যাগিংয়ের শিকার করা হয় এবং র্যাগিংয়ের নামে রীতিমতো নির্যাতন করা হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা নেতিবাচক ফেস তৈরি হবে। সম্মান তো মনে করেন ভয় দেখে অর্জন করা যায় না, এটা মনে করেন যে একটা নিজের অন্তর থেকে আসে। সুতরাং বিশ্ববিদ্যালয়ের মতো একটা মুক্ত জায়গা বা মুক্ত চেতনার জায়গাতে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে এটা কোনোভাবে কাম্য নয়। এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত একাধিক শিক্ষার্থীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই ফোন ধরেনি। মনিরা কাজেরি, 71। বন্যার পরে চট্টগ্রামের কাঁচা বাজারে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন, বন্যায় ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে মাছ ও সবজির দাম বেড়েছে। বাড়তির দিকে মাছ ও ডিমের দামও। বাবন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের সবজি ভাণ্ডার বলে পরিচিত দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ বা সাঙ্গু নদীর অববাহিকায় থাকা দোহাজারী ও সাতকানিয়া অঞ্চল। এবারের বন্যায় এই অঞ্চলের সব ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে এর প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের কাঁচা বাজারে। এরই মধ্যে সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। বাজারে আস্তে আস্তে এটা 200, 220, 120, 80 নিচে তো নাই। সব জায়গায় বন্যা হওয়াতে সব জিনিসের দাম 50-60 টাকা করে বেড়ে গেছে। বন্যার আগে মরিচ ছিল 60 টাকা কেজি, এখন 160 টাকা। এখন অনেক ধরনের মাল আসতেছে না আরো দেয়। বর্ষার বন্যার কারণে প্রত্যেক সবজি আপনার অভাবটা পড়ছে। অভাবের কারণে প্রতি সবজি কেজি 30-40 টাকা বাড়ছে। বাজারে বাড়তি সব ধরনের মাছের দামও
320 থেকে 350 টাকা রুই বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। ইলিশের মৌসুম চললেও 2 থেকে 2,500 টাকার কমে মিলছে না প্রতি কেজি ইলিশ। রুই কাতল এগুলোর দাম বেড়ে গেছে, আপনার যারা আপনার প্রজেক্ট করতো ওরা প্রজেক্ট ভেঙে গেছে বন্যার পানির কারণে। যেগুলো মাছ রাখতো, মাছ বড় হইতো, ওই সুযোগটা নাই, তাড়াতাড়ি ধরে ধরে বিক্রি করে ফেলতেছে। কিনে আনতেছি 350 টাকা প্লাস, কাস্টমারকে দাম দিব কত, সেলই করবো কত, ওই কারণে বন্যার কারণে অনেকটা প্রভাব পড়েছে বাজারে। বন্যার পরে স্বস্তিতে নেই আমিষের বাজারও। ফার্মের মুরগির দাম এ সপ্তাহে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকায়। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। এদিকে বাজারে আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। আগে 125 টাকা ডজন ছিল, এখন 130 টাকা, 5 টাকা বাড়ছে ডজন। পেঁয়াজ ছাড়া সব পণ্যের দামই ঠিক আছে, এই সপ্তাহে কিছু বাড়ে নাই, পেঁয়াজের দামটা বাড়ছে। আদা রসুন আগে রেটে আছে, কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজ আপনার প্রতি কেজিতে 10 টাকা করে বাড়ছে। বন্যাকে অজুহাত করে বাজারে যাতে মাত্রাতিরিক্ত দামে পণ্য বিক্রি না হয় সেটি নিশ্চিতে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। টানা বৃষ্টিতে ক্ষেত ডুবে যাওয়ায় মানিকগঞ্জের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত বাড়ায় বিপাকে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি রাখা হচ্ছে। এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। মানিকগঞ্জের বাজারে গেল সপ্তাহে যে সবজির দাম ছিল 50 থেকে 60 টাকা, সেই সবজি এখন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। সবচেয়ে বেশি দাম কাঁচামরিচের। বাজার ঘুরে দেখা গেছে বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, পটল বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। শসার কেজি 120 থেকে 140 টাকা। বেড়েছে পেঁপে, লাউ, কুমড়া সহ অন্যান্য সবজির দামও। 40 টাকার কাঁচামরিচের দাম উঠেছে 240 টাকা। সবজির এমন বাড়তি দামে বিপাকে ক্রেতারা বাধ্য হয়ে চাহিদার তুলনায় কম সবজি কিনছেন। কেজি ভর্তি 10 টাকা, 15 টাকা, 20 টাকা কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। প্রত্যেকটা সবজির দাম আসলে বৃষ্টির কারণে অতিরিক্ত হয়ে গেছে। 50 টাকা কেজি, 40 টাকা কেজি মরিচ আছে, মরিচ হচ্ছে 200 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি আড়তে সবজির সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। সবজির দাম অনেক কম ছিল, বৃষ্টির কারণে সবজির দাম বর্তমান সব তরকারির দামে ডাবল হয়ে গেছে। এই সপ্তাহে যেগুলো পাওয়া যায়, যেমন 80 টাকা, পটল 80 টাকা, এগুলো না পাওয়ার কারণে দাম বেশি হয়ে গেছে। আর আড়তদাররা জানান টানা বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হয়েছে। পাইকারি আড়তগুলোতে চাহিদা অনুযায়ী সবজি আসছে না। পেঁপেটা একটু আমদানি আছে, আর তরকারি ঝিঙ্গা, কহি, ধুন্দল এগুলো একবারে কমে গেছে, নাই বলতেই চলে। সবজি আমদানি খুবই কম, এই কারণে বাজারটা একটু বেশি। বৃষ্টি বিধায় কৃষকের মাঠে থেকে তুলতে পারতেছে না, না তোলার কারণে বাজারে আসার কারণে একটু দাম একটু বেশি। এ বিষয়ে কৃষি কর্মকর্তারা বলছেন জেলায় 241 হেক্টর জমির সবজি ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়া রাস্তাঘাট ক্ষতি হওয়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে বাজারে। 121 হেক্টর জমি ফসল অলরেডি তলিয়ে গেছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে ক্ষতি পরিমাণ নিয়ন্ত্রণ কাজে ব্যস্ত আছে এবং কৃষি কর্মকর্তা এই বিষয়ে সজাগ আছে। এদিকে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বাড়ায় এর প্রভাব পড়েছে মাছ মাংসের বাজারেও। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। দেশ বিদেশের লাখো ভক্তের উপস্থিতিতে উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব। বিকেল 5টার দিকে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার। এরপর 6টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাখো ভক্ত রথটিকে উল্টো টেনে যাত্রাবাড়ি এলাকা থেকে রথখোলা যশ মাধব বাড়ি মন্দিরে নিয়ে যাবেন। এরই মধ্যে উল্টো রথের সব প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে আজ রথযাত্রা উৎসব শেষ হলেও রথ মেলা চলবে মাসব্যাপী। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ধামরাই থেকে সহকর্মী রাসেল হোসেন। রাসেল, উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হবে, কত মানুষের সমাগম আজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আয়োজন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন।
ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে রয়েছে যে যশোমাদেবের যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রার সামনে যদি দেখাই ক্যামেরার মাধ্যমে যে আয়োজন কিন্তু একেবারে শেষ পর্যায়ে, যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চ কিন্তু প্রস্তুত হয়েছে। 5টা নাগাদ এই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছেন প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। আমরা আইন শৃঙ্খলা বিষয়ে যদি একটু কথা বলি, যে ঢাকা জেলা উত্তরের যিনি অফিসার ইনচার্জ রয়েছে, এই আপনারা এই রথযাত্রা বলে নিরাপত্তার বিষয়ে কি কি কাজ করছেন? জি ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভিন স্যারের নির্দেশনায় আমরা ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে থানা পুলিশ, ডিবি পুলিশ, জেলা বিশেষ শাখার পুলিশ সাদা পোশাকে রয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে তারা বলছেন যে 3 স্তরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করছেন। আমি যদি আর একটু কথা বলি, যে এই যে এখানে আপনারা এসেছেন, কেমন লাগছে এখানে আসতে পারে? আমাদের খুব ভালো লাগছে। কখন এসেছেন, কোথা থেকে? আমি ঢাকা ইপিজেড থেকে আসছি বিকাল 2টার দিকে। ধন্যবাদ। শুনছিলেন লাবণী যে এই রথযাত্রায় কিন্তু ইতিমধ্যে রাসেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা রথযাত্রার আরো তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলছে দেশজোড় সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।